হ্যালো ফ্রেন্ড, আপনাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়েছি। ভালো লাগলে লাইক সবাইকে করবেন, স্বাগত। শেয়ার এই করবেন। ভিডিওতে আমি দশম শ্রেণীর অক্টোবর মাসের যে নতুন 50 নম্বরের মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন অর্থাৎ সংকলন দিয়েছে তার ভৌতবিজ্ঞান সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে এই 50 নম্বরের ভৌতবিজ্ঞানের প্রশ্নটা দেখতে পারছো। তোমাদের বলে রাখি, এই প্রশ্নটা তোমাদের আগের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে সেইগুলো কিন্তু একত্রিত করে এই 50 নম্বরের মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন অর্থাৎ তোমাদের সংকলন করে দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পারছো, এক দাগে ঠিক উত্তর নির্বাচন করো। মোট 8টি এমসিকিউ প্রশ্ন করতে হবে তোমাদের 8 নম্বরের জন্য। ডান সাইডে নাম্বারিং করা আছে 1 গুণ 8 = 8, দেখতেই পারছো। তারপরে দেখতে পাচ্ছ 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো। ডান সাইডে বলা আছে 1 গুণ 3 = 3, অর্থাৎ 3টি তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে 3 নম্বরের জন্য। 3 দাগে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। মোট 3টি সত্য মিথ্যা আছে, 3 নম্বরের জন্য করতে হবে। 4 দাগে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। মোট 6টি প্রশ্ন আছে, 6 নম্বরের জন্য করতে হবে। 5 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। মোট 9টি প্রশ্ন আছে, প্রত্যেকটির জন্য 2 নম্বর করে, টোটাল হলো 18 নম্বর। 5 দাগে মোট 9টি প্রশ্ন আছে, তোমরা দেখতে পারছো। আর 6 দাগে নিচের প্রশ্নটির উত্তর দাও। ডান সাইডে দেখতে পারছো 3 গুণ 4 = 12, অর্থাৎ এই 6 দাগে মোট 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটির জন্য 3 নম্বর করে, টোটাল হলো 12 নম্বর। তার মানে তোমাদের টোটাল প্রশ্ন হলো 6টি। এই 6টি প্রশ্নের উত্তর করতে হবে এবং নাম্বার থাকবে টোটাল হলো 50 নম্বর। এখন প্রথম 1 নম্বরের প্রশ্ন 1.1 দেখতে পাচ্ছ যে যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো। এখন খেয়াল করো, এখানে বলেছে জীবাশ্ম জ্বালানি নয়, তা আমাদের 4টি অপশন দিয়েছে। ক নম্বর অপশনে দিয়েছে বায়োগ্যাস, খ নম্বর পেট্রোল, গ নম্বর ডিজেল, ঘ নম্বর হলো কয়লা। আমরা সবাই জানি যে বায়োগ্যাস কখনোই জীবাশ্ম জ্বালানি নয়, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, অর্থাৎ বায়োগ্যাস। আর উত্তরটা সুন্দরভাবে লিখে নেবে, প্রথমে প্রশ্ন লিখবে, তারপরে এইভাবে উত্তরটা লিখে নেবে, তাহলে ভালো হবে। 1.2 এর প্রশ্ন, কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে। তা 4টি অপশন হলো, প্রথম অপশন বলেছে সদ ও অবশিষ্ট, খ নম্বর অপশন অসদ ও অবশিষ্ট, গ নম্বর অপশন সদ ও সমশীর্ষ, এবং ঘ নম্বর অপশন কি বলেছে অসৎ ও সমশীর্ষ। তা আমরা সবাই জানি যে উত্তল লেন্সের ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রাখলে সবসময় অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, অর্থাৎ উত্তর হয়ে যাবে লাস্টের অপশন অসৎ ও সমশীর্ষ। ক্লিয়ার? এর ফ্রেশ করে লিখে নিও। এবার 1.3 এর প্রশ্ন, যে যৌগটি আয়নীয় নয় তা হলো। এখানে খেয়াল করো আয়নীয় নয় বলেছে, তা 4টি অপশনের মধ্যে প্রথমটা হলো KH, পরেরটা হলো NaCl, পরেরটা হলো CaCl2 এবং লাস্টেরটা হলো CH4 অর্থাৎ মিথেন। তা আমরা সবাই জানি যে CH4 যে মিথেন আছে এটা হলো একটা সমযোজী যৌগ, তাহলে এই ক্ষেত্রে প্রশ্নটা ছিল হলো আয়নীয় যৌগ নয়, তাহলে উত্তর হয়ে যাবে অপশন ঘ, CH4 অর্থাৎ মিথেন। যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো। এখানে 4টি অপশন দেওয়া আছে, এই 4টি অপশনের মধ্যে দেখতে হবে কোনটি সব থেকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে একদম লাস্টের অপশন, অর্থাৎ ঘ নম্বর অপশন অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এখন উত্তরটা ঠিক যেভাবে লিখেছি আমি এইভাবে লিখে নেবে, উত্তর দিবে এরকম, তারপরে লিখবে ঘ নম্বর অপশন অ্যাসিটিক অ্যাসিড, তাহলে কিন্তু পুরো উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2, তার গ্রাম আণবিক গুরুত্ব হলো। এক্ষেত্রে 4টি অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে একদম লাস্টের অপশন, অর্থাৎ 64 গ্রাম পার মোল। আমি উত্তরটা লাল কালি দিয়ে টাইপ করেছি, তোমরা দেখে নাও একটু, এবং উত্তরটা ঠিক এইভাবে লিখে নেবে। ঠিক আছে, 64 গ্রাম পার মোল। একটা জিনিস খেয়াল করো, অনেকের মনে সন্দেহ হতে পারে এখানে 4 গ্রাম পার মোল হলো না কেন। আমরা যেহেতু সবাই জানি যে বাষ্প ঘনত্ব যা হয় আণবিক গুরুত্ব তার দ্বিগুণ হয়, কিন্তু খেয়াল করো এখানে কিন্তু অক্সিজেন সাপেক্ষে কিন্তু বলেছে। ঠিক আছে, যদি হাইড্রোজেন সাপেক্ষে বলতো তাহলে 4 হতো, যেহেতু এখানে অক্সিজেন সাপেক্ষে বলেছে তাই উত্তরটা হয়েছে 64 গ্রাম পার মোল। এখন কেন 64 হলো তার কারণটা আমি ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা দেখে নাও একটু। প্রথমে ধরে নাও গ্যাসটি সমান সমান এ গ্যাসের আণবিক গুরুত্ব সমান সমান এম এ, আমি এটা ধরে নিলাম এম সাফিক্স এ। ঠিক আছে, এবং O2 অর্থাৎ অক্সিজেন গ্যাসের আণবিক গুরুত্ব এম বি ধরলাম সমান সমান 32। যেহেতু আমরা এটা মানটা জানা আছে আমাদের যে অক্সিজেন গ্যাসের আণবিক গুরুত্ব 32, তাই আমরা সরাসরি মানটা বসিয়ে দিয়েছি। এখন খেয়াল করো আমাদের কিন্তু প্রশ্নে অক্সিজেন সাপেক্ষে ওই গ্যাসটির অর্থাৎ এ গ্যাসটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে, সেটা 2 দেওয়া আছে, তাই আমি লিখেছি অক্সিজেন সাপেক্ষে অর্থাৎ O2 সাপেক্ষে এ গ্যাসের বাষ্প ঘনত্ব দেখতে পাচ্ছ DA, তার সাফিক্স O2 সমান সমান 2। এখন এইটা হলো আমি লিখে দেখাচ্ছি, মনে করো এটা হলো এ গ্যাসটির বাষ্প ঘনত্ব, ডি দ্বারা প্রকাশ করব। এখন যেহেতু এটা অক্সিজেন সাপেক্ষে তাই আমি নিচের দিকে O2 লিখবো। ঠিক আছে, এটা দেওয়া আছে প্রশ্নে 2। ঠিক আছে, এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা লিখবো।
আমরা জানি বাষ্প ঘনত্ব সমান সমান এম এ বাই এম বি। এখানে খেয়াল করো এম এ হলো এ গ্যাসটির আণবিক গুরুত্ব এবং এম বি হলো অক্সিজেনের আণবিক গুরুত্ব, আর ডি এ সাফিক্স ও টু তো বললামই একটু আগে এ গ্যাসটির বাষ্প ঘনত্ব। এখন মানটা বসিয়ে দেবো। এখন মানটা বসালে কত পাবো? ডি এর জায়গায় 2 বসাবো, তার এম বি এর জায়গায় 32 বসাবো, আর গুণ করলে এম সাফিক্স দিয়ে কত পেলাম? 64 পেলাম। ঠিক আছে, তার মানে আমরা এ গ্যাসটির আণবিক গুরুত্ব কত পেলাম? 64। আমাদের প্রশ্নটা বলেছে গ্রাম আণবিক গুরুত্ব চেয়েছে, তাহলে আমরা বলবো অতএব প্রদত্ত গ্যাসটির গ্রাম আণবিক গুরুত্ব কত বলবো? 64 গ্রাম পার মোল। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর অপশন, অর্থাৎ ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। ক্লিয়ার? আমি লাল কালিতে টাইপ করে দিয়েছি, দেখে নাও, এবং উত্তরটা ঠিক এভাবে লিখে রাখবে খ নম্বর অপশন দিয়ে ক্যাথোড ঋণাত্মক এবং এখানে বিজারণ ঘটে। 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন, অর্থাৎ 2 ওহম। ঠিক আছে, উত্তরটা ঠিক এইভাবে লিখে নেবে। এখন কেন 2 ওহম হলো দেখে নাও। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু দুটো রোধ দেওয়া আছে, একটা হলো 3 ওহম, আমি মনে করলাম এটা হলো R1, এবং 6 ওহম এটা মনে করলাম আমরা R2। আর সমান্তরাল সময়ের তুল্য রোধটাকে আমি শুধু R ধরলাম। এখন উত্তরটা করার সময় ঠিক এভাবে তোমরা করে নিতে পারো, যেহেতু এখানে এমসিকিউ প্রশ্ন শুধু উত্তর লিখলেই হবে। দেখে নাও, এখানে R1 সমান সমান 3 ওহম, R2 সমান সমান 6 ওহম, এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আমি R ধরেছি। আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধের একটা আমরা সূত্র জানি, সেটা হলো বুঝতেই পারছো 1/R সমান সমান 1/R1 প্লাস 1/R2। যতগুলো থাকবে ঠিক ততগুলো এরকম প্লাস করে লিখবো। এখন দেখে দেখে শুধু মানগুলো বসিয়ে দেবো। দেখতেই পারছো 1/R সমান সমান 1/3 প্লাস 1/6, R1 এর জায়গায় 3 বসালাম, R2 এর জায়গায় 6 বসালাম। এখন এখানে দেখতে পাচ্ছ এটা লসাগু 6 হবে, তাহলে 6 লসাগু করলে উপরে হচ্ছে 2 যোগ 1 অর্থাৎ 3/6, অর্থাৎ 1 কত হচ্ছে? 2 হচ্ছে। এখন খেয়াল করো 1/R সমান সমান কত পেলাম? 1/2। এখন যদি আর গুণ করা হয় তাহলে R সমান সমান কত পাবো? 2 পাবো। যেহেতু আমাদের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ R ধরা হয়েছে, তাই আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? গ নম্বর অপশন 2 ওহম। 1.8 প্রশ্ন, যেটি গ্রিনহাউস গ্যাস সেটি হলো, 4টি অপশন দেখতে পাচ্ছ, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন, অর্থাৎ নাইট্রাস অক্সাইড। এবং উত্তরটা ঠিক এভাবে লিখবে, গ নম্বর অপশন দিয়ে নাইট্রাস অক্সাইড পর্যন্ত লিখে রাখবে। 2 নম্বর প্রশ্নটা হলো কি? শূন্যস্থান পূরণ করো 1 গুণ 3 সমান 3, অর্থাৎ তোমাদের 2 জায়গায় মোট 3টি শূন্যস্থান দিয়েছে 3 নম্বরের জন্য। আমি উত্তরগুলো লাল কালিতে টাইপ করে দিয়েছি, দেখে নাও। 2.1 প্রশ্ন, হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক সেটি হলো ড্যাশ। এক্ষেত্রে শূন্যস্থানটাই হয়ে যাবে সঠিক উত্তর ফ্লুরিন, এবং ব্র্যাকেটে ফ্লুরিনের চিহ্নটা দিয়ে রাখবে F। ঠিক আছে। 2.2 প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো ড্যাশ। এক্ষেত্রে ড্যাশে বসবে থার্মোস্ফিয়ার। তোমরা থার্মোস্ফিয়ারও বলতে পারো অথবা আয়নোস্ফিয়ারও বলতে পারো, দুটো একই স্তর, তোমরা যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এখানে তোমরা উত্তরটা দেখে নাও, হয়ে যাবে থার্মোস্ফিয়ার অথবা আয়নোস্ফিয়ার। 2.3 প্রশ্ন, ফিউজ তারের গলনাঙ্ক এর উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা ড্যাশ হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কম হয়। মনে রাখবে ফিউজ তারের গলনাঙ্ক কম এবং রোধ হয় উচ্চ। ঠিক আছে, এক্ষেত্রে গলনাঙ্ক বলেছে তাই উত্তর হয়ে যাবে কম হয়। এখন দেখে নাও 3 দাগের প্রশ্ন কি বলেছে? নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। মোট 3টি প্রশ্ন আছে সত্য মিথ্যা 3 নম্বরের জন্য। 3.1 প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কি? মিথ্যা। মনে রাখবে যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন কিন্তু এই তড়িৎ পরিবহন কিন্তু করে হলো আয়নের মাধ্যমে তড়িৎ পরিবাহিত হয়, কিন্তু এখানে যেহেতু ইলেকট্রন বলেছে তাই ভুল বলেছে, তাই আমাদের উত্তরটা হয়ে যাবে মিথ্যা। মনে রাখবে কোনো ধাতব বস্তু বা পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়, আর তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে আয়নের মাধ্যমে কিন্তু তড়িৎ প্রবাহিত হয়। এই জন্য কিন্তু এখানে উত্তরটা ভুল আছে, মানে মিথ্যা আছে বিবৃতিটি, তাই উত্তর হয়ে যাবে মিথ্যা। 2.3 প্রশ্ন, 3.2 প্রশ্ন কি বলছে? উষ্ণতা ও নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে সম্পূর্ণ সত্য, অর্থাৎ উত্তর লিখে রাখবে সত্য। 3.3 প্রশ্ন, দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে। এক্ষেত্রে বিবৃতিটি সম্পূর্ণ সত্য, তাই উত্তর হয়ে যাবে কি? সত্য। মনে রাখবে একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে এবং দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্ক হয়।
যদি বলতো এখানে পরম প্রতিসরাঙ্ক, তখন কিন্তু উত্তরটা এখানে মিথ্যা হতো। মনে রাখবে, পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হলে সেটা পরম প্রতিসরাঙ্ক হতো, কিন্তু যেহেতু এখানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলেছে, তাই একটি নির্দিষ্ট বর্ণের আলো দরকার হয়, অর্থাৎ বর্ণের উপর নির্ভর করে। এই জন্য উত্তরটা হয়ে যাবে সত্য। গ্যাস ধ্রুবকের এসআই এককটি উল্লেখ করো। তার প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এক্ষেত্রে, গ্যাস ধ্রুবকের এসআই এককটি হলো জুল মোল ইনভার্স কে ইনভার্স, অথবা এই এই উত্তরটাকে অন্যভাবে লেখা যেতে পারে, সেটা হলো জে মোল ইনভার্স কে ইনভার্স। তোমরা যে কোনো একটি লিখবে, দুটোই একই উত্তর। পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়? তা আমরা সবাই জানি যে কোনো একটি নির্দিষ্ট পর্যায়ের যত বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায়, পারমাণবিক ব্যাসার্ধের মান তত কি হয়, কমতে থাকে। তাহলে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে এক্ষেত্রে পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের বাম দিকের প্রথম মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়। ঠিক আছে, এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লিথিয়াম হাইড্রাইড, যার সংকেত হলো LiH। যেহেতু একটি শব্দ অথবা একটি বাক্যে উত্তর লিখতে বলেছে, তাই শর্টভাবে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। কিলোওয়াট মানে KW ব্র্যাকেটে ও কিলোওয়াট ঘন্টা KWH এর মধ্যে কোনটি ক্ষমতার একক? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিলোওয়াট, অর্থাৎ KW। ঠিক আছে, ডিসি অপেক্ষা এসি এর একটি ব্যবহারিক সুবিধা লেখো। আমি লিখে দিয়েছি একটি, ডিসি অপেক্ষা এসি এর একটি ব্যবহারিক সুবিধা বলে হেডিং করেছি। তারপর লিখবো 1 নম্বর দিয়ে অনেক কম শক্তি ক্ষয় এবং অনেক কম খরচে পরিবর্তী প্রবাহকে অনেক দূরবর্তী স্থানে প্রেরিত করা যায়। কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয়? লিখবে উত্তরটা পটাশিয়াম অরোসায়ানাইড। এখন এর সংকেতটা দিয়ে রাখবে KAUCN(2). ঠিক আছে, পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল হয় কেন, ব্যাখ্যা করো। এখন কারণটা দেখে নাও। উত্তল দর্পণ তার সামনে যে কোনো দূরত্বে অবস্থিত বস্তুর অসৎ সমশীর্ষ এবং বস্তুর তুলনায় ক্ষুদ্র প্রতিবিম্ব এর ফোকাস ও মেরুর মধ্যে গঠন করে। এর দৃষ্টিক্ষেত্র অর্থাৎ ফিল্ড অফ ভিউ অনেক বড় বলে এই ধরনের উত্তল দর্পণ মোটর গাড়ির চালকের দর্পণ, স্কুটারের চালকের অথবা বাস চালকের দর্পণ হিসেবে ব্যবহার করা হয়। চালকের সামনে একটি উত্তল দর্পণকে আটকে দিলে চালক তাতে পিছনের সমস্ত স্থির বা গতিশীল বস্তুকে দেখতে পায়। অনেক দূরের বস্তুও এই উত্তল দর্পণে সহজেই দৃষ্টিগোচরে আসে। এই জন্য আমরা বলবো যে বাসে বা স্কুটারে দর্পণ হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, কোনো সমতল দর্পণ ব্যবহার করা হয় না। কোনো মৌলের আয়নীভবন শক্তি বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তর করার আগে প্রথমে হেডিং করে নেবে আয়নীভবন শক্তি, তারপরে লিখবে একটি বিচ্ছিন্ন ও প্রসম গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষের একটি ইলেকট্রনকে সম্পূর্ণরূপে কক্ষচ্যুত করে পরমাণুটিকে একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় শক্তিকে আয়নীভবন শক্তি বলে। এটা বলার পরে তারপর লিখবে ধরি M হলো মৌলটির একটি পরমাণু, তাহলে M ব্র্যাকেটে গ্যাসীয় লিখবে প্লাস আয়নীভবন শক্তি, তারপর অ্যারো চিহ্ন দেবে, তারপর লিখবে M প্লাস ব্র্যাকেটে গ্যাসীয় প্লাস ইলেকট্রন অর্থাৎ E লিখবে। ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো। আর ব্র্যাকেটের মধ্যে ক্যালসিয়ামের পারমাণবিক ভর দিয়েছে 40, এটা বলে দিয়েছে। আমাদের কি চেয়েছে বলো তো? চেয়েছে ভর হিসাবে। ঠিক আছে, কিসের পরিমাণ? ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে, এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ। ঠিক আছে, এই যে শতকরা পরিমাণটা লাস্টে বের করব। তাহলে আমাদের কি কি কাজে লাগবে? এখানে ক্যালসিয়াম কার্বনেটটা কাজে লাগবে, ক্যালসিয়াম শুধু কাজে লাগবে, আর এদের ভরটা কাজে লাগবে। ঠিক আছে, এবং লাস্টে গিয়ে আমরা শতকরা বের করব। আর শতকরা বের করলে আমরা জানি 100-র মধ্যে বের করলে হয়ে যায়। তাহলে যেহেতু আমাদের ভর হিসাবে বের করতে বলেছে, তাই আমাদের গ্রাম আণবিক ভরটা বের করতে হবে। আমাদের আণবিক ভরের কোনো একক নেই, কিন্তু গ্রাম আণবিক ভরের একক হলো গ্রাম, লাস্টে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। খেয়াল করো, এই জায়গায় আমি লিখবো CaCO3, এটাই হলো কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। যেহেতু আমাদের প্রশ্নে ক্যালসিয়াম কার্বনেট বলাই আছে, তাই আমি এটাকে সংকেত হিসেবে লিখতে পারি। ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর, এই গ্রাম কথাটা কেন লিখলাম? কেননা আমাদের কিন্তু ভর বলেছে। ঠিক আছে, এই ভরটার জন্যই কিন্তু গ্রাম আণবিক ভরটা আমরা বের করবো আগে থেকেই। তাহলে কি লিখবো? ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর সমান সমান
খেয়াল করো তো এই জায়গায় মোট কয়টা মৌল আছে, মোট 3টি মৌল আছে, একটা হলো ক্যালসিয়াম, একটা হলো কার্বন, আর একটা হলো অক্সিজেন। এক্ষেত্রে খেয়াল করো এই যে 40 লিখেছে না, এই 40 বলো তো কিসের জন্য, এই যে কার্বন আছে খেয়াল করো, এই যে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়ামের পারমাণবিক ভর হলো 40, এই জন্য 40 লিখবো। ক্লিয়ার? এবার দেখো +12 লিখেছি, কেন প্লাস লিখেছি কেন, কেননা আমাদের ক্যালসিয়ামের কাজ শেষ, ক্যালসিয়াম এখানে আর নেই, এই জন্য কার্বন আসবে পরে, এই জন্য প্লাস কার্বনেরটা লিখবো। এখন কার্বনের কয়টা আছে, একটি আছে, আর কার্বনের পারমাণবিক ভর আমাদের মুখস্থ রাখতে হবে, এটা হলো কত 12, এই জন্য এখানে কার্বনের জন্য এখানে 12 লিখেছি। ক্লিয়ার? এখন দেখো তো এই কার্বনের পরে আর কোনো কার্বন আছে কিনা, নেই তো, শুধু আছে অক্সিজেন অন্য একটা মৌল, এই জন্য আবার প্লাস চিহ্ন দেওয়া হয়েছে 12-র পরে। খেয়াল করে এখানে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন খেয়াল করো এখানে অক্সিজেন আছে মোট কয়টি, মোট 3টি আছে, কিন্তু অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, যেহেতু অক্সিজেনের পারমাণবিক ভর 16 এবং অক্সিজেন আছে এখানে 3টি, এই জন্য 16 গুণ 3 করতে হবে, তাই করেছি। দেখো ওখানে এই দেখো খেয়াল করে 16 গুণ 3, অর্থাৎ এটা হলো অক্সিজেনের পার্ট, এই মাঝেরটা হলো কার্বনের পার্ট, প্রথমটা হলো ক্যালসিয়ামের পার্ট। এখন এইগুলো আমাদের যোগ করতে হবে হিসাব করে, ঠিক আছে। হিসাব করে যখন যোগ করব তখন আমরা দেখতে পাচ্ছি কত হয়েছে, দেখো তো এই 40 + 12 আর 3 × 48, আর সাইডে ওই গ্রাম কথাটা লিখবো, কেননা আমাদের গ্রাম আণবিক ভর বের করতে হচ্ছে। ক্লিয়ার? দেখো এখন হিসাব করলে কত হলো, এই 40, 12 আর 48 যোগ করলে টোটাল হয় হলো 100 গ্রাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর হলো টোটাল 100 গ্রাম। ঠিক আছে, এইটার মধ্যে আমাদের কিসের পরিমাণ বের করতে হবে, কিসের ভরটা বের করতে হবে, ক্যালসিয়ামের ভরটা বের করতে হবে, কেননা আমাদের প্রশ্নে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের পরিমাণ কত। তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে কি বলেছে, এখানে আমরা বের করলাম হলো ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম পারমাণবিক ভর। আমাদের টার্গেট এবার থাকবে ক্যালসিয়ামের গ্রাম আণবিক ভরটা বের করা। অতএব ক্যালসিয়ামের গ্রাম আণবিক ভর সমান সমান কত বলতে পারি, 40। খেয়াল করো আমাদের প্রশ্নে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে এখানে ক্যালসিয়াম হলো 40, ঠিক আছে। এই 40 হলো পারমাণবিক ভর ক্যালসিয়ামের। এখন যদি আমি গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর বলি, তার জন্য আমি গ্রাম কথাটা লাস্টে লিখবো, এই জন্য 40 গ্রাম হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এবার আমাদের একটা কাজ করতে হবে, দেখো এখানে কি বলেছে, এই যে ক্যালসিয়াম কার্বনেট আছে, এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে তো ক্যালসিয়ামও আছে, একটা ক্যালসিয়াম আছে। খেয়াল করো আমি আবার বলি, হয়তো এখানে অনেকের প্রবলেম হবে। এই যে ক্যালসিয়াম কার্বনেট আছে এর মধ্যে ক্যালসিয়াম কয়টা আছে, এই একটা আছে। তাহলে আমাদের এই টোটাল ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে এই কার্বনের ক্যালসিয়ামের পরিমাণটা শতকরা কত আছে এটাই বের করতে বলেছে। এর জন্য আমরা কী করবো বলো তো, এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে কি করেছি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আর তার মধ্যে 40 গ্রাম হলো ক্যালসিয়াম, তাই লিখেছি অতএব 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কত আছে, 40 গ্রাম। ঠিক আছে, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কত, 40 গ্রাম। আর 100 এর মধ্যে বের করা মানে কি বলতো, 100 এর মধ্যে থাকা মানেই হলো এটা পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা বেরিয়ে গেল, আমাদের আর করতে হবে না। তাহলে 100 এর মধ্যে আমাদের যেহেতু বেরিয়ে গেছে, তাহলে আমরা উত্তরটা কি বলতে পারবো, তাহলে উত্তরটা আমরা বলতে পারবো, দেখো আমি এটাকে ফ্রেশ করে লিখে দেই। সুতরাং ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের পরিমাণ 40%, এটাই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। এই 40% দেখো শতকরায় বের করতে বলেছে, তাই আমরা এখানে শতকরাটাই লিখেছি। সুতরাং ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের পরিমাণ 40%। 5.4-এর প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি কেন প্রযোজ্য নয় তা ব্যাখ্যা করো। উত্তরটা দেখে নাও। প্রথমে লিখবে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, তাই এর অণুর অস্তিত্ব না থাকায় এর আণবিক ওজন 58.5 কথাটি যথার্থ তো নয়। এর সংকেত NaCl, তাই এর সংকেত ভর = 23 + 35.5 = 58.5 কথাটি ব্যবহার করাই সঙ্গত। এখানে মেন উত্তরটা কিন্তু এখানেই হয়ে যাচ্ছে যে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, তাই এর কোনো অস্তিত্ব থাকে না, মানে অণুর কোনো অস্তিত্ব থাকে না, তাই আণবিক ওজন কিন্তু কখনোই এখানে যথার্থ নয়। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো। আর বলা আছে ক্যালসিয়াম = 40, কার্বন = 12, অক্সিজেন = 16। এখন কীভাবে করতে হবে দেখে নাও। প্রথমে হেডিং করে নেব বিক্রিয়ার সমীকরণ, দেখতে পাচ্ছ,
তারপরে আমরা লিখবো বিক্রিয়াটা কি বলেছে, ক্যালসিয়াম কার্বনেট, যার সংকেত হলো CaCO3। আমরা সবাই জানি ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন উৎপন্ন করে, প্লাস CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এখন কার্বন ডাইঅক্সাইডের ডান সাইডে দেখতে পাচ্ছ যে উপরের দিকে তীর চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ তীর চিহ্ন উপরের দিকে দেওয়ার অর্থ হলো এখানে কার্বন ডাইঅক্সাইড হলো একটি গ্যাস। ক্লিয়ার? এখন দেখে নাও আমাদের প্রশ্নে বলেছে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কার সম্পর্ক, কার্বন ডাইঅক্সাইডের সম্পর্ক। এই জন্য আমাদের যে বিক্রিয়াটা আমরা পেয়েছি, এই বিক্রিয়া থেকে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটোর গ্রাম আণবিক গুরুত্ব বের করে নিতে হবে। এখন দেখতেই পারছো প্রশ্নে বলা আছে যে ক্যালসিয়ামের জন্য 40, কার্বনের জন্য 12 আর অক্সিজেনের জন্য কত 16। সেই হিসাবে আমরা বলতে পারি ক্যালসিয়াম কার্বনেটের আণবিক গুরুত্বের ক্ষেত্রে ক্যালসিয়াম একটি আছে তাই 40, প্লাস কার্বন একটি আছে তাই 12, প্লাস অক্সিজেন 3টি আছে তাই অক্সিজেনের জন্য কত 16, তাই 3টির জন্য কি হবে 3 গুণ হয়ে যাবে, তাই 16 গুণ 3। এখন আমরা কত পেলাম, 40 যোগ 12 যোগ 48 অর্থাৎ 100 পেলাম। এটা হলো আণবিক গুরুত্ব। ঠিক আছে, 100টা হলো আণবিক গুরুত্ব। আর যদি গ্রাম আণবিক গুরুত্ব হয় তাহলে কত হবে, 100 গ্রাম। সেম ভাবে আমরা কার্বন ডাইঅক্সাইডের প্রথমে আণবিক গুরুত্ব বের করব, অর্থাৎ কার্বন একটি আছে তাই 12, প্লাস অক্সিজেন 2টি আছে এবং অক্সিজেনের জন্য কত 16, আর 16 গুণ 2 হবে, তার মানে 12 যোগ 32 সমান সমান কত পেলাম, 44 পেলাম। এই 44 হলো আণবিক গুরুত্ব। আর গ্রাম আণবিক গুরুত্ব কত হবে, 44 গ্রাম। আমরা শুধুমাত্র অঙ্ক করার সময় গ্রাম আণবিক গুরুত্বটা সরাসরি ব্যবহার করব। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি, খেয়াল করো তো এখানে এই যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যখন উৎপন্ন হলো তখন কত গ্রাম গ্যাস উৎপন্ন হলো, 44 গ্রাম। সেই হিসাবে আমরা বলতে পারবো যে অতএব 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 থেকে CO2 পাওয়া যায়। এখানে CO2 এটা হলো গ্যাস বলতে পারো, সাইডে লিখতে পারো CO2 গ্যাস পাওয়া যায় কত গ্রাম, 44 গ্রাম। তাই লিখেছি এখানে ঐকিক নিয়মের মতো 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে CO2 পাওয়া যায়, তাহলে 44 বাই কত হবে, 100 গ্রাম। আর আমাদের প্রশ্নে কত গ্রাম বলেছে, প্রশ্নে বলেছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। অতএব বলতে পারবো 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, তাহলে 50টা উপরে গুণ হয়ে যাবে, 44 গুণ 50 বাই 100 গ্রাম। তাহলে আমি 50কে 100 দ্বারা 50 আর 100 কাটাকাটি করলে কত পাবো, নিচে 2 পাবো, আর 2 দিয়ে 44কে কাটলে উপরে কত পাবো, 22 পাবো। অর্থাৎ আমরা পেলাম কত, 22 গ্রাম। অতএব নির্ণয় 22 গ্রাম CO2 গ্যাস পাওয়া যাবে। 5.6 প্রশ্ন, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন তা ব্যাখ্যা করো। উত্তরটা দেখে নাও, প্রথমে হেডিং করে নেবে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হওয়ার কারণ। তারপরে লিখবে শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব 14.4 প্রায়, অন্যদিকে জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব 9, সুতরাং সময়ায়তনের জলীয় বাষ্প অপেক্ষা শুষ্ক বায়ু বেশি ভারী। আর্দ্র বাতাসে শুষ্ক বাতাসের থেকে বেশি জলীয় বাষ্প থাকে, তাই আর্দ্র বাতাস সময়ায়তনের শুষ্ক বাতাস অপেক্ষা কম ভারী হয়। এইটুকু লিখলে কিন্তু তোমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে 5.6-এর। 5.7 প্রশ্ন, সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন। প্রথমে হেডিং করে নেবে সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখার কারণ। তারপর লিখবে আলোর বিক্ষেপণের জন্য সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়। লাল বর্ণের আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অন্যান্য বর্ণের রশ্মির চেয়ে বেশি, তাই লাল বর্ণের আলোক রশ্মির বিক্ষেপ অন্যান্য বর্ণের চেয়ে কম হয়। সূর্য অস্তের সময় সূর্য দিগন্তে থাকে বলে সূর্যরশ্মিকে অনেক বেশি পথ অতিক্রম করতে হয়। এর ফলে লাল বর্ণের আলোক রশ্মি ছাড়া অন্যান্য বর্ণের রশ্মিগুলি বেশি বিক্ষিপ্ত হয়, ফলে ওই রশ্মিগুলি আমাদের চোখে এসে পড়ে না। লাল বর্ণের আলোক রশ্মি কম বিক্ষিপ্ত হয় বলে আমাদের চোখে এসে পড়ে, তাই সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়। এইটুকু লিখলে কিন্তু তোমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো। আমি এটা 7টা বই থেকে সংগ্রহ করেছি, তোমরা 7টা বই অথবা যে কোনো রাইটারের বই থেকে কিন্তু পেয়ে যাবে। তোমরা বই দেখেও লিখতে পারো অথবা এটাও লিখতে পারো। দেখে নাও উত্তরটা কীভাবে করবে। উত্তরটা ঠিক প্রথমে হেডিং করে নেবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি লাল কালি দিয়ে, এখান থেকে শুরু করবে, অর্থাৎ প্রথমে হেডিং করবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, তারপরে শুরু করবে বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। ঠিক আছে, এইটুকু লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এর সঙ্গে একটা জিনিস অ্যাড করবে, দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ ডান সাইডে চিত্র দেওয়া আছে, এই চিত্র হাতের চিত্র আঁকবে না,
আমি যেটুকু এইটুকু আঁকবে না, ঠিক আছে, এটুকু বাদ দিয়ে দেবে। কিন্তু নিচের দিকে যে পার্টটা আছে দেখতে পাচ্ছ 3টে দাগ দেওয়া আছে। এক সাইডে লেখা আছে পরিবাহীর গতির অভিমুখ, আর এক সাইডে আছে অর্থাৎ আমি এটা কথা বলছি, এই যে কালিটা দিয়ে দেখালাম এটা কথা বলছি, পরিবাহীর গতির অভিমুখ, চুম্বক প্রবাহ। এইটা কিন্তু যখন সূত্রটা লিখবে তার নিচের দিকে এই চিত্রটা এঁকে মানে ওইটা লিখে 3টে দাগ দিয়ে যা যা লেখা আছে ওটা লিখে দেবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। 5.9 প্রশ্ন, লেন্সের সূত্রটি লেখো। প্রথমে হেডিং করে নেবে লেন্সের সূত্র, তারপরে লিখবে কোনো তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহমাত্রার অভিমুখ এমন হবে যে তা সর্বদা আবিষ্ট প্রবাহমাত্রা সৃষ্টির কারণকে বাধা দেবে। এটুকু লিখলেই কিন্তু তোমাদের লেন্সের সূত্রটি কমপ্লিট হয়ে যাবে। 760 mmHg চাপে ও 273 কেলভিন উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6 গ্রামের আয়তন 1.12 লিটার। গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব কত? অর্থাৎ দুটো জিনিস আমাদের চেয়েছে, একটা হলো গ্যাসটির মোলার ভর কত, আর একটা চেয়েছে হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব কত গ্যাসটির। ঠিক আছে, তাহলে করতে হলে এই অঙ্কটা করতে হলে প্রথমে আমাদের প্রশ্নে যা যা দেওয়া আছে যে বিষয়গুলো সেগুলো লিখে নিতে হবে। প্রথমে লিখবে দেওয়া আছে, তারপর লিখব গ্যাসটির চাপ, ব্র্যাকেটে লিখব পি সমান সমান 760 mmHg। খেয়াল করো প্রশ্নে কিন্তু প্রথম লাইনে বলা আছে গ্যাসের চাপ হলো 760 mmHg, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে গ্রাম, তারপর লিটার, আমাদের গ্রাম লিটার এই এককে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই mmHgটাকে আমাদের অ্যাটমসফিয়ার চাপে নিয়ে যেতে হবে। মিলিমিটার এইচজি চাপে রাখলে কিন্তু অঙ্কটা হবে না। খেয়াল করো এখন গ্যাসটির চাপ ব্র্যাকেটে পি লিখে প্রথমে আমরা লিখে নেব 760 mmHg, প্রশ্ন বলা আছে। এখন এই mmHgটাকে অর্থাৎ মিলিমিটার পারদস্তম্ভের চাপকে আমাদের অ্যাটমসফিয়ার চাপ অর্থাৎ এটিএম চাপে নিয়ে যেতে হবে। এখন এটিএম চাপে নিয়ে যেতে হলে সবসময় মনে রাখবে 760 দ্বারা ভাগ করতে হয়। ক্লিয়ার? এখন আমাদের প্রথমে চাপটা ছিল কত? 760, একে যদি আমি আবার 760 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এই যে এককটা mmHg সেটা হয়ে যাবে এটিএম। ক্লিয়ার? এখন 760 আর 760 যদি কাটাকাটি করা হয় কত হবে? 1 হয়ে যাবে। তাহলে আমাদের চাপের মান পি এর মান পেয়ে গেলাম 1 এটিএম চাপ অর্থাৎ অ্যাটমসফিয়ার চাপ। এবার আর কি দেওয়া আছে দেখি, গ্যাসের উষ্ণতা ব্র্যাকেটে টি লিখবো সমান সমান 273 কেলভিন। এখন এটাও প্রশ্নে দেওয়া আছে, দেখি খেয়াল করে, এই দেখো এখানে 273 কেলভিন উষ্ণতায়, তার মানে টি এর মান 273 হলো। আর একটা জিনিস খেয়াল করো, এখানে গ্যাসের ভর, এই যে গ্যাসের ভর হলো 1.6, আর ভরকে সবসময় আমি তোমাদের বলে রাখি এই উষ্ণতাকে টি দ্বারা প্রকাশ করা হয়, এই চাপটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর এই গ্যাসের ভর এটাকে ডাব্লু অক্ষর দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ ওয়েট। ঠিক আছে, এটাকে ডাব্লু অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আর যে আয়তন আছে 1.12 লিটার, আয়তনকে সবসময় ভি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এখন এইগুলোই আমরা ওই দেওয়া আছে বলে ওখানে লিখে রাখবো। এখন একবারে দেখে নাও, তারপর লিখবো গ্যাসের ভর ব্র্যাকেটে ডব্লিউ সমান 1.6 গ্রাম, গ্যাসের আয়তন ব্র্যাকেটে ভি সমান 1.12 লিটার। আর একটা জিনিস, এইটা সব থেকে ভাইটাল, গ্যাস ধ্রুবক অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক, এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। এক্ষেত্রে লিটার অ্যাটমসফিয়ার এককে আমাদের মানটা আর এর মানটা বসাতে হবে। আমরা সবাই জানি যে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কে ইনভার্স। এই এককটা কেন এটা লিখলাম, এর তো অনেক মান আছে, মনে রাখবে এই যে লিটার একক আছে, অ্যাটমসফিয়ার আছে, এইটা দেখে আমরা এই মানটাকে মুখস্থ রাখবো। ঠিক আছে, এবার আমাদের কি চেয়েছে গ্যাসটির মোলার ভর কত, তাই পরের লাইনে লিখবো গ্যাসটির মোলার ভর ব্র্যাকেটে এম দিয়ে সমান সমান হোয়াট চিহ্ন দিয়ে রাখবো। ক্লিয়ার? এবার আমরা সবাই জানি আদর্শ গ্যাসের সমীকরণ হলো পিভি সমান সমান এনআরটি। এবার এই যে ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ না একটা জিনিস, এই এন হলো মোল সংখ্যা। ঠিক আছে, এই মোল সংখ্যা মানে হলো গ্যাসটির ভর বাই গ্যাসটির মোলার ভর। ক্লিয়ার? অর্থাৎ এন এর মান হলো গ্যাসটির নিজস্ব ভর বাই হলো গ্যাসটির মোলার ভর। এখন আমাদের এই পিভি সমান সমান এনআরটি সমীকরণে এন এর জায়গায় ওই মানটা বসিয়ে দেবো ডাব্লু বাই এম, আর আমাদের মোলার ভর বের করতে হবে অর্থাৎ এম এর মান বের করতে হবে। তাই এই এমটাকে
আমাদের আলাদা করে রাখতে হবে। খেয়াল করো, এই এমটাকে যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে এই এমটা এখানে চলে আসবে, আর এই পিভি যেখানে আছে, এই যে পিভি যেখানে আছে সেই পিভিটা নিচে চলে আসবে। তাহলে পরের লাইনে দেখতে পাচ্ছ যে এম সমান সমান কী বলেছে এখানে, ডাব্লু ইন্টু আর ইন্টু টি, অর্থাৎ উপরে থাকলো এই ডাব্লু আর টি থাকলো, এবং নিচে কি থাকবে পরে, এই পিভিটা চলে আসবে নিচের দিকে, অর্থাৎ পি ইন্টু ভি। এবার যে মানগুলো আমাদের বের করা হয়েছে সেই মানগুলো এখানে বসিয়ে দেব। দেখে দেখে উপর থেকে মানগুলো বসিয়ে দাও। ডাব্লু এর মান কত, ডাব্লু এর মান হলো 1.6, তারপরে আর এর মান হলো 0.0821, আর টি এর মান হলো 273, আর পি এর মান আমরা বের করেছিলাম 1, তাই 1 লিখেছি এখানে। ভি এর মান হলো 1.12, ঠিক আছে। এবার এইটাকে হিসাব করতে হবে। এখন এই কাটাকাটিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সাইডে দেখে নাও। এই সাইডে দেখো আমি করে দেই, আমি সাইডে লিখে নিয়েছি আগে থেকেই। সেম মানটা আছে, বা সাইডে এম আছে। এখন খেয়াল করো, এটাকে যদি আমি কাটাকাটি করতে চাই তার আগে আমাদের দশমিক তুলতে হবে। দশমিক তুলতে হলে আমি দাগটাকে বাড়িয়ে দেই। খেয়াল করো তো, এই জায়গায় 1.6 আছে, এই পয়েন্টটা যদি তুলে দেই, পয়েন্টের পরে এক ঘর আছে, মানে নিচে হবে 10। ক্লিয়ার? এই পয়েন্টটা যদি তুলে দেই, খেয়াল করো পয়েন্টের পরে 4 ঘর আছে, তার মানে একের পরে 4টি শূন্য হবে, অর্থাৎ 10,000 হবে। ক্লিয়ার? এবার দেখো নিচের দিকে 1-এর পরে দুটো সংখ্যা আছে, এই দশমিক যদি তুলে দেই, খেয়াল করো, আচ্ছা এখানে দাগটা পড়ছে না, আমি চেক করছি আবার। আচ্ছা দেখো, এই পয়েন্টটা যদি তুলে দেয় নিচ থেকে, তাহলে উপরে কত গুণ হবে, 100 গুণ হয়ে যাবে। এখন আমি কাটাকাটি করব। এই নিচের একটা শূন্য, উপর থেকে একটা শূন্য কেটে দিলাম, উপর থেকে একটা শূন্য, আবার নিচ থেকে একটা শূন্য কেটে দিলাম, তার মানে এখানে থাকলো কত, 1000 থাকলো। ক্লিয়ার? এবার দেখো, এই যে 16 আছে, এই 16কে আমি এই 112 দ্বারা কাটাকাটি করবো, ঠিক আছে। মানে 112কে 16 দিয়ে কাটবো। তা 16, যদি 112কে 16 দিয়ে কাটি তাহলে হবে কত, 7 বার যাবে, কারণ 7 দিয়ে 16কে গুণ করলে 112 হয়, ঠিক আছে। এখন এই 7 দিয়ে 273কে আমি কাটাকাটি করব। তা 273কে কাটলে হয় হলো 39, অর্থাৎ 39 হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের থাকলো পরে কি, উপরে থাকলো পরে 821 থাকলো, আর 39 থাকলো, আর নিচে থাকলো 1000। এটাকে এখন যদি হিসাব করা হয় তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। এখন আমাদের খাতায় চলে যায়, আসি আবার। দেখো এখানে পয়েন্টটা তুলেছি, আমি ফ্রেশ করে দিয়েছি। এখানে এই দেখতে পাচ্ছ, এখানে 1.6কে পয়েন্ট তুললে 16 হবে, আবার এইটাকে পয়েন্ট তুললে নিচের দিকে, আচ্ছা আবার ভালো করে ফ্রেশ করে বলছি, খেয়াল করো। এই যে 1.6, এই পয়েন্টটা তুললে নিচের দিকে 10 আসবে, ঠিক আছে। এই যে 0.0821, এই পয়েন্টটা তুললে নিচের দিকে আসবে 10,000, এবং এই যে নিচ থেকে যে 1.12 আছে, এই পয়েন্ট তুললে উপরের দিকে হবে 100। ক্লিয়ার? এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি করব হলো, এই 16 দিয়ে কেটেছি হলো 112কে 7 বার হয়েছে, আবার 7 দিয়ে কেটেছি হলো 273কে 39 বার হয়েছে, উপরে 39 লিখেছি। এখন থাকলো পরে আর, আচ্ছা আবার হলো এখানে এই শূন্য কেটেছি, আবার এই শূন্য কেটেছি। ক্লিয়ার? তাহলে এবার উপরে পড়ে থাকলো হলো 821 আর হলো 39, আর নিচে পড়ে থাকলো শুধুমাত্র 1000। এখন 821 এবং 39 গুণ করলে কত পাবো, 32,019 পেয়ে যাবো এখানে। তাহলে উপরে লিখে রাখবো, আর নিচে যে 1000 ছিল সেই 1000টা নিচে লিখে রাখবো। এখন নিচে 1000 টাকা মানে হলো উপরে যে সংখ্যা থাকবে তার 3 ঘর আগে দশমিক বসে যাওয়া। তাহলে কত পেলাম, এম সমান 32.019। একটা জিনিস খেয়াল করো, এই পয়েন্টের পরে 019 আছে। 019 খুবই নগণ্য একটা সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা বাদ দিতে পারি। এই জন্য লাস্টের লাইন লিখেছি, দেখো এম নেয়ার অ্যাবাউট 32। এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এই চিহ্নটা হলো সমান চিহ্নের মতোই, কিন্তু একটু ঢেউয়ের মতো হবে, ঠিক আছে। এটাকে বলা হয় নেয়ার অ্যাবাউট চিহ্ন। এখন এই যে 019, এটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা এই চিহ্নটা ইউজ করব। তার মানে চিহ্ন ইউজ করে আমরা ওটা বাদ দিয়ে লিখবো এম নেয়ার অ্যাবাউট 32। ক্লিয়ার? তাহলে এম এর ভ্যালু কত পেলাম, এম নিয়ার অ্যাবাউট 32 গ্রাম পার মোল। তাহলে আমরা বলতে পারবো গ্যাসটির মোলার ভর 32 গ্রাম পার মোল।
ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় পার্টের উত্তর বের করব, অর্থাৎ গ্যাসটির হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব বের করব। তা বাষ্প ঘনত্ব বের করতে হলে প্রথমে আমাদের গ্যাসটির আণবিক ভর বের করতে হবে। খেয়াল করো আমাদের গ্যাসটির মোলার ভর কত বেরিয়েছে, 32 গ্রাম পার মোল। অতএব গ্যাসটির আণবিক ভর হবে 32। কিন্তু মনে রাখবে আণবিক ভরের কোনো একক থাকে না, এই জন্য আমরা লিখেছি কত, 32 শুধুমাত্র। এখন আমরা লিখব অতএব হাইড্রোজেন সাপেক্ষে গ্যাসটির বাষ্প ঘনত্ব সমান, একটা সূত্র আছে, সূত্রটা লিখে নেবে প্রথমে। উপরে লিখবে গ্যাসটির আণবিক ভর বাই 2, অর্থাৎ আণবিক ভরকে যদি 2 দ্বারা ভাগ করা হয় বাষ্প ঘনত্ব পাওয়া যায়, এটা একটা সূত্র। এবার আণবিক ভর কত বেরিয়েছে, 32 বসিয়ে দাও, আর নিচে 2 আছে, কাটাকাটি করো, 32কে 2 দ্বারা কাটলে 16 হবে, তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। এটাই হয়ে যাবে কিন্তু 4 নম্বর প্রশ্নের দ্বিতীয় পার্টের উত্তর। তাহলে গ্যাসটির মোলার ভর হলো 32 গ্রাম পার মোল এবং গ্যাসটির বাষ্প ঘনত্ব হলো 16। একটি তড়িৎ কোষের তড়িৎচলক বল 10 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 2 ওহম। তারপরে কি বলেছে, তড়িৎ কোষটিকে 10 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো, রোধকটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। খেয়াল করো এই জায়গায় কি কি দেওয়া আছে, তড়িৎচলক বল দেওয়া আছে কত, 10 ভোল্ট। এই তড়িৎচলক বলকে ই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, তাহলে ই এর মান 10 ভোল্ট দেওয়া আছে। অভ্যন্তরীণ রোধ কত বলা আছে, 2 ওহম। অভ্যন্তরীণ রোধকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ কোষটিকে 10 ওহম রোধকের, এখানে দেখো এই তড়িৎ কোষের রোধ হলো 10 ওহম, এইটা হলো বড় হাতের আর এর রোধ, ঠিক আছে, অর্থাৎ মেন রোধ হলো এখানে আর 10 ওহম। এর সঙ্গে যুক্ত করা হলো রোধকটিতে 60 সেকেন্ডে, অর্থাৎ সময়টা কত বলা আছে, 60 সেকেন্ড, অর্থাৎ টি এর মান আছে 60 সেকেন্ড, কত জুল তাপ উৎপন্ন হবে, এক্ষেত্রে তাপের পরিমাণটা বের করতে বলেছে, অর্থাৎ এইচ এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রশ্নে যা যা দেওয়া আছে সেইগুলো ফ্রেশ করে আগে লিখে নেব। দেখে নাও কীভাবে লিখেছি। প্রথমে লিখবো দেওয়া আছে তড়িৎচালক বল ব্র্যাকেটে ই সমান সমান 10 ভোল্ট, তড়িৎ কোষের রোধ ব্র্যাকেটে আর। খেয়াল করো এই তড়িৎ কোষের রোধ যখন বলবো তখন ব্র্যাকেটে বড় হাতের আর লিখবো, এটা দেওয়া আছে 10 ওহম। অভ্যন্তরীণ রোধ ব্র্যাকেটে কি লিখবো, আর লিখবো, এটা 2 ওহম দেওয়া আছে, সময় 60 সেকেন্ড দেওয়া আছে। আর আমাদের এই যে তাপ বের করতে বলেছে, এই তাপ বের করতে হলে আমাদের কিন্তু আয়ের পরিমাণটা অর্থাৎ তড়িৎ প্রবাহমাত্রাটা লাগবে, এই জন্য তড়িৎ প্রবাহমাত্রা ব্র্যাকেটে আই সমান সমান হোয়াটস রোধে রাখবো, আর উৎপন্ন তাপ আমাদের বের করতে বলবো, এটাকে আমরা হোয়াট দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের যত কিছু দরকার সবগুলো আমরা লিখে রাখলাম আগে থেকেই, তাহলে কিন্তু আমরা এখন স্টেপ বাই স্টেপ অঙ্কটা করতে পারবো। খেয়াল করো তো এই জায়গায় আমাদের প্রথম কাজ হলো এই যে আইটা না, এই আয়ের মানটা বের করা, যেহেতু এখানে অজানা মান আমাদের আয়ের মানটা বের করতে হবে। তারপর আমরা কি লিখবো, আমরা জানি, খেয়াল করো এখানে একটা সূত্র প্রয়োগ করা হয়েছে, ই সমান সমান আই, তারপরে ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে আর প্লাস আর। আমরা কি জানি ভি সমান সমান কি জানি বলো তো, আই আর জানি, এটা আমরা কি জানি ওহমের সূত্র থেকে ভি সমান সমান আই আর জানি। এখন ভিটাকে তুমি যদি অভ্যন্তরীণ রোধ দ্বারা তড়িৎচালক বল দ্বারা কনভার্ট করো, অর্থাৎ ভি এর দ্বারা যদি ই লিখি তাহলে সমান সমান আই, এই আর মানে হলো রোধ, মনে করো এই রোধ হলো কোষের রোধ আর প্লাস অভ্যন্তরীণ রোধ আর, এই দুটো যখন করবো তখনই কিন্তু এই সূত্রটা আমাদের তৈরি হয়ে যাবে। এই সূত্রটাই কিন্তু আমরা এখানে প্রয়োগ করেছি। এখন দেখে নাও, এখন ডিটেলস আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আমাদের কি হলো, ই সমান সমান আই ইন্টু আর প্লাস আর, আর এখান থেকে আমরা আই এর মানটা যদি দরকার আই এর মানটা বের করবো। যেহেতু এখানে এই আর প্লাস আরটা এখানে গুণ অবস্থায় আছে, আমি যদি বা সাইডে নিয়ে আসি তাহলে ই এর নিচে চলে আসবে, তাহলে পরের লাইনে কি বলতে পারবো, আই সমান সমান ই বাই আর প্লাস আর। এখন মানগুলো বসিয়ে দেবো, দেখো ই এর মান হলো 10, আর এর মান হলো বড় হাতের আর এর মান 8, আর ছোট হাতের আর এর মান হলো 2, তাহলে কত পেলাম বলো তো, আই সমান সমান 10/10। দেখো এখানে 10/10 যদি কাটাকাটি করি কত হবে, 1 হয়ে যাবে, তাহলে আমাদের আয়ের মান পেলাম কত বলো তো, 1। এখন এই তড়িৎ প্রবাহমাত্রার এসআই একক কি, অ্যাম্পিয়ার, এই জন্য লিখবো আই সমান সমান 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের আয়ের মানটা পেয়ে গেলাম, এভাবে করে নেবে। এরপরে আমরা লিখবো রোধকে উৎপন্ন তাপ ব্র্যাকেটে এইচ সমান সমান, আমরা জুলের সূত্র থেকে একটা সূত্র জানি, সেটা হলো এইচ সমান সমান আই স্কোয়ার আর টি, এটা কিন্তু মনে রাখতে হবে, এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। এখন দেখো এই আয়ের মানটা আমাদের জানা, আর এর মানটা প্রশ্নে দেওয়া আছে, টি এর মান আমাদের জানা আছে, প্রশ্নে দেওয়া আছে, আয়ের মান কত, এখন মানগুলো বসিয়ে দাও। খেয়াল করো এখানে আয়ের মান হলো 1, তাই আমি আয়ের মান 1 বসিয়েছি, দেখো 1 এর স্কোয়ার
ইন্টু আর এর মান কত 8 হবে, কেননা এখানে প্রশ্ন বলেছে, দেখো খেয়াল করে, রোধকের, ঠিক আছে, অনেকে ভুল করবে যে এখানে রোধ, তো এখানে অভ্যন্তরীণ রোধ আছে আর রোধকের রোধ আছে, মনে রাখবে এখানে রোধকে বলেছে, তাই রোধকের রোধ এখানে প্রশ্নে 8 বলা আছে, তাই আমরা এই রোধটাকে 8ই ধরবো, ঠিক আছে। যদি অভ্যন্তরীণ রোধ বলতো তাহলে আমি এখানে 2 বলতাম, যেহেতু এখানে রোধক বলেছে তাই আমরা রোধটা কি বলবো, 8 বলবো। ক্লিয়ার? তাহলে আমরা মানটা বসানোর পরে কি বললাম, আই স্কোয়ার ইন্টু আর এর মান 8 আর সময় হলো 60 সেকেন্ড, তাহলে এখানে টি এর জায়গায় 60 বসালাম। এখন এটা হিসাব করলে কত পেলাম, 1 ইন্টু 8 ইন্টু 60 অর্থাৎ 480 জুল। যেহেতু এখানে উৎপন্ন তাপ বলেছে আর তাপের এস একক কি, এই তাপের এস একক হলো জুল, আমরা সবগুলো এসআই পদ্ধতিতে করেছি, তাই আমরা লাস্টে অবশ্যই জুল কথাটা লিখতে হবে। তাহলে আমাদের উত্তরটা কত হলো, 480 জুল, অর্থাৎ ওই রোধকে উৎপন্ন তাপ হবে 480 জুল। দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2, রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটির রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করো। খুবই ভালো একটা অঙ্ক, আমি ডিটেলসে করে দিয়েছি, দেখে নাও। তার আগে আমি একটা কথা বলবো, দেখে নাও তো কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে হলো দৈর্ঘ্যের অনুপাত 2:1, আমরা দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করি। এখন যেহেতু দুটি তার, তাই আমি L1 আর L2 ধরে নেব, এবং তাদের অনুপাত কত বলা আছে, 2:1। ব্যাসার্ধের অনুপাত বলা আছে কত, 1:2। যেহেতু দুটি ধাতব তার, তাই প্রথমটির আমি ব্যাসার্ধ R1 ধরবো, পরেরটির ব্যাসার্ধ R2 ধরবো, এবং এদের অনুপাতের কত দেওয়া আছে, 1:2। রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে 3:4, অর্থাৎ রোধাঙ্ককে আমরা রো দ্বারা প্রকাশ করি, তার মানে ρ1 এবং ρ2 ধরে নেব, এবং তার দুটির রোধের অনুপাত কত, আমি রোধকে আর দ্বারা প্রকাশ করি, তাই প্রথম তারের রোধ R1, দ্বিতীয় তারের রোধ আমি R2 ধরে নেব। এখন কিভাবে অঙ্কটা করতে হবে দেখে নাও। প্রথমে সুন্দর করে আমি করে দিয়েছি, এভাবে লিখে নেবে, দুই সাইডে, প্রথম সাইড বা সাইডে লিখবে প্রথম তারের ক্ষেত্রে, আর ডান সাইডে লিখবে দ্বিতীয় তারের ক্ষেত্রে, তাহলে ভালো হবে, একদম স্পষ্ট বোঝা যাবে। প্রথম তারের ক্ষেত্রে কি কি ধরেছে দেখে নাও। এখানে দেখতেই পারছো, এখানে ধরি রোধ R1, ব্যাসার্ধ R1, এখানে রোধটাকে বড়তের R1 ধরবো আর ব্যাসার্ধকে ছোটতের R1 ধরবো, দৈর্ঘ্য L1 ধরবো, রোধাঙ্ক ρ1। তারপর নিচে থেকে দেখতে পাচ্ছ এখানে একটু কাটাকাটি গিয়েছে, এখানে লিখবে হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে, এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক করে লিখে নিও। এখানে কাটাকাটি গিয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি A1 দ্বারা প্রকাশ করব। আর যেহেতু তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো একটি বৃত্তের ক্ষেত্রফল, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার, আর যেহেতু এখানে প্রথম তারের ক্ষেত্রফল হবে প্রস্থচ্ছেদের, তাই আমি লিখেছি A1 সমান পাই R1 স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। সেম ভাবে আমি ডান সাইডে লিখে রাখবো দ্বিতীয় তারের ক্ষেত্রে রোধ R2, ব্যাসার্ধ R2, মানে ছোটদের R2 ধরবো ব্যাসার্ধ, দৈর্ঘ্য L2, রোধাঙ্ক ρ2। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটা হলো রো চিহ্ন, ঠিক আছে, এটা হলো ρ2 অর্থাৎ দ্বিতীয় তারের রোধাঙ্ক। তারপর সেম ভাবে এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 সমান পাই R2 স্কোয়ার, যেহেতু এটাও একটা বৃত্তের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একটা বৃত্ত হয়, তাই আমরা লিখবো A2 সমান পাই R2 হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের অনেকগুলো মানে শর্ত মতে লিখতে হবে। প্রথম শর্তে প্রশ্নে খেয়াল করো, দেখতে পাবে যে দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:1, তাই লিখেছি প্রথম শর্তে L1:L2 সমান 2:1 এর দেওয়া আছে, আমি এটাকে বাই আকারে লিখবো, অতএব L1/L2 সমান 2/1 বলতে পারি। দ্বিতীয় শর্তে কিসের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত, তাই আমি বলবো R1:R2 সমান 1:2, এটা প্রশ্নে বলাই আছে, আর আমি এটাকে বাই আকারে লিখবো R1/R2 সমান 1/2। আমাদের এটা যখন করব তখন আমাদের এটাকে R2 আর বাই R1 করে রাখতে হবে, এই জন্য আমি উল্টে দিয়েছি, উল্টো মানটা বের করে রেখেছি, অর্থাৎ R2/R1 সমান 2/1 বলতেই পারি। এটা আমার প্রশ্নের সুবিধার জন্য আমি এটা আগে থেকে করে নিয়েছি, তোমরাও করে নেবে, তাহলে ভালো হবে। তৃতীয় শর্তে বলা আছে রোধাঙ্কের অনুপাত, যেহেতু রোধাঙ্ককে রো দ্বারা প্রকাশ করা হয়, তাই আমাদের বলতে পারবো ρ1:ρ2 সমান 3:4, এটাকে বাই আকারে লিখলে কত পাবো, ρ1/ρ2 সমান 3/4। এখন আমরা এই রোধ, রোধাঙ্ক, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের মধ্যে একটা সম্পর্ক জানি, সেই সম্পর্কটা হলো দেখতেই পাচ্ছ এখানে R সমান ρ×L/A, ঠিক আছে। এখানে রোটা তো সবকিছু মানটা আমি বলে দিয়েছি, রোধাঙ্ক, L হলো দৈর্ঘ্য, A হলো ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং R হলো রোধ, ঠিক আছে। এখন আমাদের ধাতব তার হলো দুটি, এই জন্য আমরা লিখবো প্রথম তারের রোধ R1 সমান সবকিছু সেম থাকবে, শুধু আমি R1 লিখবো, রোধ জায়গায় ρ1 লিখবো, L এর জায়গায় L1 লিখবো, এর জায়গায় A1 লিখবো। সেম ভাবে দ্বিতীয় তারের রোধ R2 সমান ρ2×L2/A2 ধরবো, আমি প্রথমটাকে 1 নং সমীকরণ, পরেরটাকে 2 নং সমীকরণ দিয়ে রাখবো। এখন
একটা কাজ করব, 1/2 করব। দেখতেই পারছো আমি 1/2 করেছি। তারপরে লিখবো যেহেতু 1/2 তাই R1 এর মানটা প্রথমে থাকবে, তাই R1/R2 প্রথম অংশের সঙ্গে প্রথম অংশের ভাগ করব সমান সমান মাঝের এই দাগটা কিন্তু ভাইটাল, মাঝের দাগটা কিন্তু বড় করে দেবে। প্রথমটার মান ছিল R1 এর মান ρ1 ইন্টু L1/A1, তাই এটা উপরে লিখেছি। আর দ্বিতীয় R2 মান কত ছিল ρ2 ইন্টু L2/A2, তাই নিচে লিখেছি। এখন খেয়াল করো এটা হলো উপরের অংশ আর এটা হলো নিচের অংশ। যেহেতু মাঝে ভাগের দাগ আছে তাই ভাগটাকে যদি আমি গুণ আকারে লিখি তাহলে কি হয়, নিচেরটা উল্টে যায়। ঠিক সেম ভাবে দেখতে পাচ্ছ আমি এখানে উল্টে দিয়েছি, অর্থাৎ প্রথম অংশ হলো ρ1 L1/A1, আমি যখন ভাগটাকে গুণ লিখবো তখন নিশ্চয়ই নিচেরটা উল্টে যায়, তাই A2 বাই কি হয়ে যাবে ρ2 ইন্টু L2। আশা করি বুঝতে পারছো। দেখো তার মানে কি পেলাম, R1/R2 সমান সমান পেলাম ρ1 ইন্টু L1 ইন্টু A2 বাই A1 ইন্টু ρ2 ইন্টু L2। খেয়াল করো, এবার দেখে নাও এই লাইনটা খেয়াল করো, আমি ফ্রেশ করে লিখবো R1/R2 সমান সমান উপরে থাকলো ρ1 ইন্টু L1 ইন্টু, খেয়াল করো এই যে A2 আছে, A2 মানে তো আমরা প্রশ্নে আমরা একটু আগে বার করে রেখেছি, সেটা হলো পাই R2 তার হোল স্কোয়ার। যেহেতু এটা দ্বিতীয় তারের প্রস্তুতের ক্ষেত্রফল, আমি A2 জায়গায় A2 মানটা বসিয়ে দেবো পাই R2 হোল স্কোয়ার। সেম ভাবে নিচের দিকে যা মানটা আছে A1 আছে, A1 এর জায়গায় আমরা কি বসাবো পাই R1 হোল স্কোয়ার ইন্টু ρ2 ইন্টু L2। ক্লিয়ার? এখন দেখো উপরের পাই আর নিচের পাই কেটে যায়, ঠিক আছে, এই পাই কেটে গেল। তার মানে এখন ফ্রেশ করে আমরা লিখবো উপরের ρ1/ρ2, সিম্পল ভাবে আমরা সাজিয়ে লিখলাম ρ1/ρ2 ইন্টু L1/L2 লিখতে পারি ইন্টু, খেয়াল করো উপরের R2 স্কোয়ার নিচের R1 স্কোয়ার, যেহেতু এটা হোল স্কোয়ার আকারে আছে তাই আমি বলতে পারি R2/R1 তার হোল স্কোয়ার। এবার দেখে নাও আমরা কিন্তু উপর সেই প্রথম শর্তে দ্বিতীয় শর্তে তৃতীয় শর্তে সবগুলো মান বের করে রেখেছিলাম, সেই মানগুলো দেখে দেখে বসিয়ে দাও। দেখো ρ1/ρ2 এর মান 3/4, উপর দিকে খেয়াল করো এই যে ρ1/ρ2 কিন্তু 3/4, কিন্তু এই যে মানটা আছে তাই আমরা ওখানে বসিয়ে দেবো ρ1/ρ2 মান হলো 3/4। L1/L2 মান দেখবে উপরের দিকে দেওয়া আছে 2/1, তাই আমি 2/1 বসিয়ে দিয়েছি। আর R2/R1 2/1, খেয়াল করো আমি একটু আগে বলেছি এটা সুবিধার জন্য আমরা করে নেব। এই যে খেয়াল করো এই R2/R1 কিন্তু 2/1, R1/R2 ছিল 1/2 আর আমাদের লেগেছে হলো R2/R1, তাই এটাকে উল্টে লিখবো 2/1 লিখবো। আশা করি বুঝতে পারছো। এখন মানগুলো বসানোর পরে কি পেলাম 3/4 ইন্টু 2/1 ইন্টু, যেহেতু 2 এর স্কোয়ার আছে 1 এর স্কোয়ার আছে তাহলে উপরে লিখবো 4/1। এখন যদি কাটাকাটি করি তাহলে কেমন পাবো, এই 4 আর নিচের 4 কি হবে কেটে যাবে, অর্থাৎ উপরে থাকবে R1/R2 সমান সমান উপরে থাকবে 3 × 6 আর নিচে থাকবে 1। আর যেহেতু অনুপাত চেয়েছে তাই অনুপাত আকারে লিখবো R1:R2 সমান সমান 6:1। আমাদের চেয়েছে অনুপাত বের করো, তাহলে বলবো অতএব ধাতব তার দুটির নির্ণয় অনুপাত 6:1। এটাই কিন্তু হয়ে যাবে নির্ণয় উত্তর। 6.4 প্রশ্ন, চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে কিভাবে উত্তল লেন্সের মাধ্যমে কোনো বস্তুর অবশীর্ষ খর্বাকার সদ্বিম্ব গঠিত হয় তা দেখাও। এখানে কিন্তু তোমাদের এটা 3 নম্বরের প্রশ্ন, তাই একটু বড় হবে, তোমরা উত্তরটা ঠিক এভাবে লিখে নেবে। আমি এটা সাহা প্রকাশনীর বই থেকে উত্তরটা সংগ্রহ করেছি। এটা হলো সাহা প্রকাশনীর দুয়ারি গাঙ্গুলি মাইতি বই থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের যে রাইটারের বই আছে সব রাইটারের বইয়ে কিন্তু তোমরা ভৌতবিজ্ঞানের বইয়ে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে উত্তর লিখতে পারো, অথবা যেটা দেখতে পারছো সাহা প্রকাশনীর বই থেকে সংগ্রহ করা যে উত্তরটা এটাও তোমরা লিখতে পারো। সুন্দর করে হেডিং করে নেবে উত্তল লেন্স দ্বারা অবশীর্ষ খর্বাকার সদ্বিম্ব গঠন। তারপর ডান সাইডে যে চিত্রটা আছে এটাই কিন্তু মেন, ঠিক আছে, এখানে তুমি ব্যাখ্যাটা একটু কম বা শর্টে করতে পারো, কিন্তু চিত্রটা যেন একদম সঠিক হয়। ঠিক যেভাবে আছে ঠিক এভাবে চিত্রটা এঁকে নেবে। এখানে বস্তুটা হলো O1 O2 এবং বস্তুটির প্রতিবিম্ব হলো L1 L2, ঠিক দেখতে পাচ্ছ এখানে। এখন যে ব্যাখ্যাটা করা আছে একদম লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছ, একদম লাস্টের লাইন আছে, এখানে লাস্টের আগের লাইনটা পড়ছি আমি, কি বলছে এখানে প্রতিবিম্বের সাইজ বস্তুর তুলনায় ছোট, তাই প্রতিবিম্ব খর্বাকার ও প্রতিবিম্বটি বস্তু সাপেক্ষে উল্টো, তাই প্রতিবিম্বটি অবশীর্ষ। উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লেগে ক্যামেরা তৈরি করা হয়। তোমরা এই পর্যন্ত লিখে নেবে এবং চিত্রটা খুব সুন্দর করে এঁকে নেবে, ঠিক আছে। এই ছিল তোমাদের যে 50 নম্বরের প্রশ্ন দিয়েছে তার কমপ্লিট উত্তর। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এরপরে আমি তোমাদের বাকি সাবজেক্টগুলোর 50 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলোও আমি সলভ করে আপলোড করব।